আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন সবাই নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমি দশম শ্রেণী বায়োলজি ক্লাস নিব। দেখো, দশম শ্রেণীতে আমরা গত ক্লাসে 12 অধ্যায়টা কমপ্লিট করেছিলাম। আজ আমরা 13 অধ্যায় শুরু করব, নতুন একটা অধ্যায়। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে জীবের পরিবেশ, ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ে 281 পেজ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। আচ্ছা, এখানে আমরা কি কি পড়বো? জীবের ইকোসিস্টেম পড়বো, ইকোলজি পড়বো। সর্বপ্রথম আমরা ইকোলজি নিয়ে একটু দেখি, ইকোলজিটা কি। ইকোলজি, ইকো একটা শব্দ, লজি একটা শব্দ। এখন ইকো অর্থ কি? জ্ঞান। আর লজি অর্থ, ইকো অর্থ হচ্ছে তোমার ইকো একটা গ্রিক শব্দ যার অর্থ বাসস্থান। ইকো অর্থ বাসস্থান। আর লগোস মানে তো জ্ঞান, সেটা আমরা জানি। অর্থাৎ বাসস্থান সম্বন্ধে যে জ্ঞান, সেটাই হচ্ছে ইকোলজি। অর্থাৎ বলা যায় জীববিজ্ঞানের যে শাখা জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্কিত জিনিস নিয়ে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে। ইকোলজির আরেকটা বাংলা হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা, ঠিক আছে? এখন দেখো, এই যে ইকোলজির যেটা আমরা বললাম যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা ইকো অর্থ হচ্ছে বাসস্থান এবং লগোস অর্থ জ্ঞান। বাস্তুবিদ্যার মূল কার্যকরী যে এককটা, ঠিক আছে, এই যে বাস্তুবিদ্যা, এটার মূল যে কার্যকরী এককটা সেটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম, আচ্ছা, ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেমটা হচ্ছে এই যে বাস্তুবিদ্যার চারিপাশের যে অংশটা, অর্থাৎ কার্যকরী এককটা। এখন বিজ্ঞানী ট্রান্সলেট বলেছেন, বাস্তুতন্ত্র হলো এমন একটি ক্রিয়ামূলক জ্ঞান যেখানে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত জীবজ এবং অজীবজ উপাদানগুলো পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। অর্থাৎ ইকোসিস্টেমে তোমার জীবজ, অজীবজ দুই ধরনের বস্তুর সংমিশ্রণ থাকবে। এখন আমরা মূল বিষয়ে আসি। জাস্ট একটু ইন্ট্রোডিউস হলো। আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ে 281 পেজে দেখো বাস্তুতন্ত্রের উপাদানসমূহ। বাস্তুতন্ত্র কাকে বলে সেটা আমরা দেখলাম, ইকোসিস্টেম কাকে বলে। এখন এই ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, আচ্ছা, এই বাস্তুতন্ত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে ভাগ করা যায়। এখন এই বাস্তুতন্ত্র কি বলেছে? জীব সম্প্রদায়, পরিবেশের জড় সম্প্রদায় এবং ভৌত পদার্থ, তিনটা জিনিস নিয়ে গঠিত। অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে বাস্তুতন্ত্রের উপাদানকে 3টা অংশে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে জড় উপাদান, দুই হচ্ছে ভৌত উপাদান, আর 3 হচ্ছে জীব উপাদান। আমরা একটা ছকের মধ্যেই ডিটেইলস পড়ব, ঠিক আছে? আচ্ছা, জড় উপাদান, ভৌত উপাদান আর হচ্ছে জীব উপাদান। যেটা ওভাবে লিখছি সেটা ওভাবেই লিখি। আচ্ছা, থাক। আচ্ছা, জড় উপাদানের মধ্যে কি কি আছে? জড় উপাদানের মধ্যে যেসব বস্তু জড়, অর্থাৎ যারা চলাফেরা করতে পারে না, ঠিক আছে, বাসস্থান নির্মাণের জন্য, শ্বসনের জন্য অক্সিজেন জোগাড় করে, পুষ্টি উৎপাদন করে, অর্থাৎ তোমার যেগুলো হচ্ছে জড় আর কি, সেইগুলোই হচ্ছে জড় উপাদান। এখন এই জড় উপাদানের মধ্যে আবার 2টা ভাগে ভাগ করা হচ্ছে। অর্থাৎ জড় উপাদানের মধ্যে 2টা ভাগে কি ভাগ করা হয়েছে? একটা হচ্ছে অজৈব, একটা হচ্ছে জৈব। অজৈব কি? অজৈব হচ্ছে যেটা হচ্ছে হিউমাস, বিভিন্ন রকম হচ্ছে রাসায়নিক পদার্থ। জৈবটা আমরা দেখতেছি না। অজৈব আর জৈব 2টা ভাগে ভাগ করা হচ্ছে জড় উপাদানকে। একটা হচ্ছে অজৈব উপাদান, একটা হচ্ছে জৈব উপাদান। আচ্ছা,
অজৈব উপাদান কি? অজৈব উপাদান হচ্ছে ইনঅর্গানিক ম্যাটার, ইংলিশে আমরা বলবো ইনঅর্গানিক ম্যাটার। এর মধ্যে অজৈবর মধ্যে পানি আছে, বায়ু আছে, মাটি আছে, খনিজ পদার্থ আছে, ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, লৌহ, এই জিনিসগুলো আছে। অর্থাৎ জীবদেহ থেকে আসে না, ঠিক আছে, সেই সব পদার্থ অর্থাৎ চারিপাশে পাওয়া যায়, পরিবেশে পাওয়া যায়, সেটা হচ্ছে অজৈব। জীবদেহ থেকে আসছে না, সেটাই হচ্ছে অজৈব। আচ্ছা, জৈব উপাদান কোনটা? জৈব উপাদান উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থ, জীবদেহের মৃতদেহ থেকে যে হিউমাস পাচ্ছি আমরা, সেই হিউমাস থেকে প্রচুর পরিমাণে জৈব উপাদান পাওয়া যায়, যেমন ইউরিয়া, উদ্ভিদ প্রাণীর কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি পাওয়া যায়। পুষ্টিকর উদ্ভিদ দেহ থেকে যে পুষ্টিকর পদার্থ পাওয়া যায় সেটা সার হিসেবে ব্যবহৃত হয়, জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। বহুল প্রচলিত যে হিউমাস সমৃদ্ধ আমরা জৈব সার পাই, সেটা হচ্ছে এই জৈব পদার্থ। তাহলে জড় উপাদানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অজৈব এবং জৈব। অজৈব হচ্ছে সেটা যেটা প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, নর্মালি প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, জীব দেহ থেকে আসছে না, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অজৈবটা কিন্তু জীব দেহ থেকে আসছে না, জৈবটা হচ্ছে জীব দেহ থেকে আসছে। অজৈবের মধ্যে আসতেছে তোমার পানি, বায়ু, মাটি, অক্সিজেন, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদিতে। আর জৈবের মধ্যে অর্গানিক ম্যাটারের মধ্যে আছে জীব, উদ্ভিদ ও প্রাণীর বজ্র পদার্থ, বা উদ্ভিদ ও প্রাণী যখন মৃত অবস্থা ধারণ করে তখন তার দেহ হচ্ছে যে হিউমাস নামক পদার্থ তৈরি হয়, ইউরিয়া সার এবং তারপরে জৈব সার ইত্যাদি তৈরি হবে, সেটাই হচ্ছে জৈব পদার্থের মধ্যে। এরপর আসছে বাস্তুতন্ত্রের উপাদানের দ্বিতীয় ফ্যাক্টর, সেটা হচ্ছে ভৌত উপাদান। ভৌত উপাদানটা কি? ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা। এখন এই ফিজিক্যাল কম্পোনেন্টটা আমরা পরিবেশে পেয়ে থাকি। পরিবেশে সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ থেকে যে বায়ুটা পাচ্ছি আমরা, সেটা বাস্তুতন্ত্রের নানাভাবে প্রভাবিত করছে। এই যে উপাদানগুলো মিশে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আবহাওয়ার যে তারতম্য সৃষ্টি করে, জলবায়ুর যে তারতম্য সৃষ্টি করে, সেটাই হচ্ছে ভৌত উপাদান। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, এই ভৌত উপাদানের কি কোনো প্রকারভেদ আছে? না, ভৌত উপাদানের কোনো প্রকারভেদ নাই। এবার আমরা চলে আসতেছি জীব উপাদানের মধ্যে। জীব উপাদান মানে যেটা হচ্ছে লিভিং কম্পোনেন্ট, ঠিক আছে। লিভিং কম্পোনেন্টের মধ্যে আসছে জীবকুলের বাস্তুতন্ত্রের সক্রিয় যে উপাদানটা, এটা হচ্ছে লিভিং কম্পোনেন্ট। লিভিং কম্পোনেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে জীবের তোমার সক্রিয়। এগুলো কিন্তু কোনোটাই সক্রিয় ছিল না। জড় উপাদানটা এসেছিল অজৈব থেকে, অর্থাৎ যেটা জীবদেহ থেকে আসছে না, নর্মালি প্রকৃতিতে পাওয়া যাচ্ছে। আর জৈবটা হচ্ছে জীবদেহ যখন পচে হিউমাস ধারণ করতেছে সেখান থেকে আসতেছে, তারপরে প্রাণীদেহ হোক, উদ্ভিদদেহ হোক। আর ভৌত উপাদানটা আমরা নর্মালি সূর্য, আলো, বায়ু ইত্যাদি পেয়েছে। আর জীব উপাদান যেটা, সেটা হচ্ছে লিভিং, যেটা জীবন আছে। আচ্ছা, এই লিভিংটাকে, জীব উপাদানটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা উপাদান আছে এটারও। এখন এই যে জীব উপাদান, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, আর একটা হচ্ছে বিয়োজক। তাহলে এটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। এ পাশে সরে আসি, যেহেতু আমাদের এখানে জায়গা কম। ক হচ্ছে উৎপাদক, খ হচ্ছে উৎপাদক, বিয়োজক, একটা হচ্ছে খাদক। খাদকটাকে সেকেন্ডে দিই। খাদক ছোট হাতের দিয়ে দিই, খাদক, আর হচ্ছে বিয়োজক। আচ্ছা, জীব উপাদানকে আমরা তিনটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে উৎপাদক, খাদক, আর একটা হচ্ছে বিয়োজক। আচ্ছা, উৎপাদককে কয়েকটা ভাগে ভাগ করা যায় না, উৎপাদকের কিন্তু কোনো ভাগ নেই। উৎপাদক হচ্ছে যারা, এই যে খাদক, জীব সম্প্রদায়, লিভিং ওয়ার্ল্ড। এখন লিভিং যারা, অর্থাৎ যাদের জীবন আছে, তাদের মধ্যে তিনটা অংশ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদক, খাদক আর বিয়োজক। এখন উৎপাদকটা কি? উৎপাদক হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ। কারা স্বয়ংসম্পূর্ণ? নিশ্চয়ই উদ্ভিদ ছাড়া তো প্রাণীরা স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ প্রাণীরা সক্রিয়ভাবে হোক আর নিষ্ক্রিয়ভাবে হোক, সে একে অপরের, এই উদ্ভিদের উপর কিন্তু ডিপেন্ড থাকে। তাহলে উৎপাদক কারা? যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং নিজেদের যে তোমার পানি থেকে পানি সরবরাহ করবে সক্রিয় শোষণের মাধ্যমে, তারপরে তোমার কি করবে, মাটি থেকে পানি নিবে, তারপরে একটা নির্দিষ্ট খাদ্য তৈরি করবে। সেই খাদ্যটার নাম কি জানতাম আমরা? গ্লুকোজ, অর্থাৎ শর্করা, তাই তো। গ্লুকোজ যে শর্করা আমরা পেয়েছি, সেই শর্করাটা কি নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করেছে এবং এক্সট্রা কি করেছে,
সে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনটা বের করে দিয়েছে। তাহলে আমরা কি পাচ্ছিলাম, রিয়াকশনটা কি ছিল, 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 পানি, 12 পানি লাইট বাই ক্লোরোফিল, C6H12O6 গ্লুকোজ তৈরি করবে, 6 পানি তৈরি করবে, আর 6 অক্সিজেন তৈরি করবে, তাই না? আচ্ছা, এই যে রিয়াকশনটা দেখলাম, অর্থাৎ এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি একসাথে সংমিশ্রিত হয়ে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ নামক শর্করা তৈরি করবে। এটা কি শর্করা? গ্লুকোজ শর্করা লিখি, শর্করা তৈরি করবে এবং প্রকৃতিতে কি ফেলে দিবে, প্রশোধনের মাধ্যমে কিছু পানি বের করে দিব এবং অক্সিজেন, যেটা মানবদেহের জন্য অর্থাৎ প্রাণীকুলের, শুধু মানবদেহ না প্রাণীকুলের জন্য ইম্পর্টেন্ট, অক্সিজেনটা বের করে দিবে। তাহলে এই কাজটা কে করতেছে? অবশ্যই প্লান্ট অর্থাৎ উদ্ভিদ করতেছে। তাহলে উৎপাদক হচ্ছে যে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে, সেটাই হচ্ছে উৎপাদক। হতে পারে সেটা ছোট উৎপাদক, হতে পারে বড় উদ্ভিদ, ঠিক আছে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ হতে পারে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ হতে পারে। আচ্ছা, এখন এই যে উৎপাদক, আমরা যেটা বললাম, এই উৎপাদককে সাধারণত অটোট্রফিক বা স্বভোজী বলা হয়। উৎপাদকে কি বলা হয়? স্বভোজী। অটোট্রফিক বা অটোট্রফ বললেই হচ্ছে, ট্রফিক লাগবে না। আচ্ছা, অটোট্রফ। এখন স্বভোজীকে তোমরা কি বলতেছো? অটোট্রফিকও বলতে পারতেছো, তাই তো? অর্থাৎ যেই উৎপাদকগুলো উদ্ভিদের অন্যান্য, যে উৎপাদকগুলো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতেছে, অর্থাৎ সবুজ উদ্ভিদকুলকে আমরা স্বভোজী উদ্ভিদ বা উৎপাদক অথবা অটোট্রফিক বলতেছি। অর্থাৎ নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারতেছে। এই যে উৎপাদকটা, এখানে এই উৎপাদকটা আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উৎপাদক হতে পারে, উচ্চ শ্রেণীর উৎপাদক হতে পারে। এখন খাদ্যকে চলে যায়। খাদ্যকে কি? খাদ্যকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ খাদক মানে যারা খাদ্য গ্রহণ করতেছে, এই যে উৎপাদককে যারা খাচ্ছে, ঠিক আছে? উৎপাদক অর্থাৎ স্বভোজী তোমার প্লান্টকে যারা খাচ্ছে তারা হচ্ছে খাদক, কনজিউমার। এখন এই খাদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ খাদকের 3টা শ্রেণী আছে মূল, একটা সর্বোচ্চ শ্রেণী আছে, অর্থাৎ 4টা শ্রেণী আছে। একটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, আর একটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তাহলে আমরা তিনটা মেইন শ্রেণী পাচ্ছি। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। এই 3টা মূল খাদক পাচ্ছি। আরেকটা পাচ্ছি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, আরেকটা হচ্ছে সর্বোচ্চ খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। আচ্ছা, এই যে আমরা প্রথম শ্রেণীর স্তরের খাদক ধরছি, এই প্রথম শ্রেণীর স্তরের খাদককে আমরা কি বলতে পারি? প্রথম শ্রেণীর স্তরের খাদককে আমরা বলতে পারি যে খাদক, অর্থাৎ যে শ্রেণীর খাদক উৎপাদক গ্রহণ করতেছে, অর্থাৎ স্বভোজী কোনো তৃণভোজী কোনো জিনিসকে খাচ্ছে, অর্থাৎ প্রাণীর বিশেষ যে অংশটা, অর্থাৎ ছোট ছোট যে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, সেটাই আমরা বলতে পারি। যেসব খাদ্য কি করবে? প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, অর্থাৎ এই যে উৎপাদক বা স্বভোজী অটোট্রফিকের উপর ডিপেন্ড করবে, তারাই হচ্ছে প্রথম স্তরের খাদক। এদেরকে সাধারণত তৃণভোজী প্রাণীও বলা হয়। এদেরকে কি বলা হয়? তৃণভোজী প্রাণী। আচ্ছা, আরেকটা ইংলিশে কি বলা হয়? হার্বিভোরাস। হার্বিভোরাসও বলা হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? হার্বিভোরাস বা তৃণভোজী
বা প্রথম স্তরের খাদক। আচ্ছা, আমরা আরেকটু রিপিট করি। প্রথম স্তরের খাদক সেটাই যেসব খাদক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে স্বভোজী বা উৎপাদক বা অটোট্রফিকের উপর ডিপেন্ড করছে, অটোট্রফিককে ভক্ষণ করছে, তারাই হচ্ছে প্রথম শ্রেণী খাদক। এই প্রথম শ্রেণী খাদককে আমরা তৃণভোজী খাদকও বলতে পারি, অর্থাৎ তৃণ যেহেতু সরাসরি এটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, তাহলে তৃণ খাচ্ছে এরা। আচ্ছা, তৃণ মানে যেটা ঘাস পাতা প্লাঙ্কটন এগুলো আমরা জানি, সেটাকে আমরা হার্বিভোরাস বলতেছি, অর্থাৎ তৃণভোজী যেটা সেটাকে আমরা হার্বিভোরাস বলবো। এই যে খাদক, এই খাদকের মধ্যে আবার ক্লাসিফিকেশন তখন এসে যাচ্ছে যখন এই প্রথম শ্রেণীর খাদককে দ্বিতীয় শ্রেণীর খাদক ভক্ষণ করছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক কোনটা? দ্বিতীয় শ্রেণীর খাদক সেই যে প্রথম স্তরের খাদককে ভক্ষণ করছে, অর্থাৎ এই যে তৃণভোজী যারা হার্বিভোরাসকে যারা ভক্ষণ করছে তারাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে কি কি আসতেছে? মাংসাশী প্রাণীও থাকতে পারে, তোমার ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি থাকতে পারে। আর এই প্রথম শ্রেণী খাদকের উদাহরণ কিন্তু আমরা দেইনি। ঘাস হরিণ আছে, মুরগি আছে, গরু ছাগল হরিণ ইত্যাদি আছে প্রথম শ্রেণী খাদক। এখানে উদাহরণটা দিয়ে দিলে তোমাদের বেটার হবে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর খাদকের মধ্যে আমরা যেটা বলছি, তৃণভোজী উদ্ভিদ প্রাণীদের খাদ্য হিসেবে যারা গ্রহণ করতেছে তাদেরকে আমরা গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলতেছি। এই দ্বিতীয় শ্রেণীর খাদককে মাংসাশী প্রাণীও বলা হয়। কি বলা হয়? মাংসাশী। কলমের কালি ঝামেলা করে। মাংসাশী প্রাণী বলা হয়। আচ্ছা, মাংসাশী প্রাণীর ইংলিশটা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্তরের খাদককে আমরা দ্বিতীয় স্তরের খাদক তারাই যারা তৃণভোজী বা প্রথম স্তরের খাদককে বা হার্বিভোরাস জাতীয় খাদককে গ্রহণ করতেছে, তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তাদেরকে মাংসাশী প্রাণী বলা হচ্ছে, কার্নিভোরাসও বলা হয়। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? উদাহরণস্বরূপ বলতে পারি ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি, এগুলো বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা আসতেছি, কার্নিভোরাস বা এই যে ব্যাঙ, শিয়াল, বাঘ এদেরকে যারা ভক্ষণ করতেছে, এদেরকে তাহলে নিশ্চয়ই তৃতীয় স্তরের কোনো খাদ্য গ্রহণ করতেছে, সাপ, ময়ূর, ব্যাঙ ইত্যাদি বলতে পারো। এখন এই যে তৃতীয় স্তরের খাদকের মধ্যে তোমার মানুষও থাকতে পারে, তৃতীয় স্তরের খাদকের মধ্যে বাঘ, শিয়ালও থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, এই তৃতীয় স্তরের খাদককে যারা গ্রহণ করবে, এই তৃতীয় স্তরের খাদককে যারা গ্রহণ করবে তারা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। যেমন মানুষ হচ্ছে তৃতীয় স্তরের খাদক, আবার দ্বিতীয় স্তরের খাদক। এখন মানুষ যেহেতু তৃতীয় স্তরের খাদক, মানুষকে কে খাচ্ছে? বাঘ খাচ্ছে। তাহলে বাঘ হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে বাঘ কখনো কখনো তৃতীয় স্তরের খাদক, আবার কখনো কখনো সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে খাদকের যে শ্রেণীবিন্যাস সেটা আমরা কিভাবে প্রকাশ করব? প্রথম শ্রেণী খাদক তারা যারা সরাসরি সবজ উদ্ভিদ অর্থাৎ তৃণভোজী উদ্ভিদ ভক্ষণ করতেছে, তারা প্রথম শ্রেণী খাদক। দ্বিতীয় শ্রেণী তারা যারা সরাসরি প্রথম স্তরের খাদকের গ্রহণ করতেছে তারা, আর তৃতীয় শ্রেণী তারা যারা সরাসরি দ্বিতীয় স্তরের খাদককে গ্রহণ করতেছে, আর সর্বোচ্চ তারা যারা তৃতীয় স্তরের খাদককে গ্রহণ করতেছে। এখন তৃতীয় স্তরের যে খাদককে এটাকে অমনিভোরাসও বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে তৃতীয় স্তরের খাদককে, যেহেতু তৃতীয় স্তরের খাদক মাংসাশী প্রাণী খাচ্ছে, আবার এর মধ্যে কিন্তু তোমার উদ্ভিদও থাকতেছে, তাহলে এটাকে কি বলবো আমরা? স্ক্যানভিভোরাস বা আবর্জনা ভোগও বলতে পারি। স্ক্যানভিভোরাসও বলতে পারি বা স্ক্যানভার বলতে পারি। আচ্ছা, আর তৃতীয় স্তরের খাদককে আর সর্বোচ্চ স্তরের খাদককে আমরা অমনিভোরাসও বলতে পারি। এই দুইটা খাদককে আমরা কি বলতে পারি? অমনিভোরাস। অমনিভোরাসও বলতে পারি। আর একটু আগে আমরা যেটা বললাম, সর্বভোগ যারা সবকিছু খাচ্ছে, ঠিক আছে, পচা আবর্জনা ইত্যাদি খাচ্ছে, সেদেরকে আমরা ধারক বা স্কার্নিভোরাস। স্ক্যাভেঞ্জার বলি, ঠিক আছে। স্ক্যাভেঞ্জার কাকে বলতেছি? স্ক্যাভেঞ্জার হচ্ছে যারা সর্বভোগ ধারক, ঠিক আছে, তাদেরকে আমরা স্ক্যাভেঞ্জার বলতেছি। আর অমনিভোরাস তাকে বলতেছি সর্বোচ্চ স্তরের খাদ্যকে যারা গ্রহণ করতেছে তারা হচ্ছে অমনিভোরাস। অমনিভোরাসের মধ্যে বাঘও থাকতে পারে, মানুষও কিন্তু অমনিভোরাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশনটা আমি আরেকটু রিপিট করব। তাহলে বাস্তুতন্ত্রের উপাদানকে, ইকোসিস্টেমের উপাদানকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জড় উপাদান, একটা ভৌত উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। জড় উপাদানের মধ্যে জৈব অজৈব আছে, আর অজৈবের মধ্যে তোমার পানি, বায়ু ইত্যাদি থাকতে পারে। এখানে হচ্ছে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন ইত্যাদি থাকে। আর জৈব উপাদানের মধ্যে থাকবে হচ্ছে ইউরিয়া, হিউমাস, অর্থাৎ প্রাণী বা জীব দেহ, উদ্ভিদ দেহ যখন পুরো হচ্ছে হিউমাস তৈরি করবে, ঠিক আছে, তখন সেটা জৈব।
ভৌত উপাদানের মধ্যে থাকতেছে আলো, বাতাস, তাপমাত্রা, জলবায়ু ইত্যাদি। এবার জীব উপাদানের মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, একটা হচ্ছে বিয়োজক। উৎপাদক হচ্ছে যারা সহজে নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, সাধারণত নর্মালি উদ্ভিদকে বোঝানো হয়েছে। খাদকের তিনটা স্তর আছে, একটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সর্বোচ্চ। প্রথম শ্রেণী খাদক হচ্ছে তারা যারা এই সবুজ উদ্ভিদকে ভক্ষণ করতেছে, তারা হচ্ছে প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী তারা যারা প্রথম স্তরের খাদককে গ্রহণ করতেছে। তৃতীয় শ্রেণী তারা যারা দ্বিতীয় স্তরের খাদককে গ্রহণ করবে, তাদেরকে অমনিভোরাস বলে। সর্বোচ্চ স্তরের খাদক যারা তৃতীয় স্তরের খাদককে গ্রহণ করবে। আচ্ছা, এই অমনিভোরাস বলতেছে যারা সর্বোচ্চ স্তরের খাদককে গ্রহণ করবে। আচ্ছা, যারা হচ্ছে ধারক, তারপরে শকুন ইত্যাদি মানে পচা আবর্জনা ভোগ জীবজন্তু ভক্ষণ করবে, তাদেরকে স্ক্যাভেঞ্জার বলা হচ্ছে। আচ্ছা, এই যে স্ক্যাভেঞ্জার আমরা বললাম, এরপরে আমাদের একটা উপাদান বাদ থেকে যাচ্ছে, বিয়োজক কিন্তু বাদ থেকে যাচ্ছে। বিয়োজক হচ্ছে ডিকম্পোজার। এই যে প্রথম স্তর থেকে সর্বোচ্চ স্তরের খাদ্য সবকিছু, তারপর উৎপাদক, সবজি, অটোট্রফিক, ট্রফিক সবকিছু যখন পচে আবর্জনা তৈরি করবে, ব্যাকটেরিয়া, ছত্রাক, অতি ক্ষুদ্র জীব তৈরি করবে, ঠিক আছে। ব্যাকটেরিয়া, ছত্রাক, অতি ক্ষুদ্র জীব, তারপরে অণুজীব ইত্যাদি মৃতদেহ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং কি করে এরা পরবর্তীতে উদ্ভিদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবার গ্রহণ করতেছে। উদ্ভিদে কি করবে, যখন এরা হচ্ছে পচে আবর্জনা তৈরি হবে এবং তোমার ব্যাকটেরিয়া, ছত্রাক তৈরি হবে, পরে একটা সময় নষ্ট হয়ে যাবে, আবার হচ্ছে কি করবে, সার তৈরি হবে, সেটা আবার উদ্ভিদ গ্রহণ করতেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সেটাই হচ্ছে পরিবর্তিত অণুজীবগুলোকে এই ডিকম্পোজার বলতেছে। তাহলে অণুজীবগুলোর নাম হচ্ছে ডিকম্পোজার। আমরা এখানে বিয়োজকের মধ্যে অণুজীবও বলতে পারি, অণুজীবও বলতে পারি। অণুজীবগুলোকে আমরা ডিকম্পোজার বলতে পারি। আচ্ছা, এই মোটামুটি বাস্তুতন্ত্রের অর্থাৎ ইকোসিস্টেমের ছোট একটা ক্লাসিফিকেশন যেটা আমরা পড়লাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে তোমাদের বই যেটা আছে 284 পেজে পুকুরের বাস্তু সংস্থান বা পুকুরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম অফ পন্ড, এটা আমরা পড়বো। এই সেম জিনিস, ঠিক আছে। জাস্ট আমি চিত্রটা দিব, চিত্রটা দেওয়ার পরে এটা আমরা করে ফেলবো। 1 মিনিট, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। খেয়াল করো, এখানে ইকোসিস্টেম অফ পন্ড অর্থাৎ একটি পুকুরের বাস্তু সংস্থান। একটু আগে আমরা দেখলাম বাস্তুতন্ত্রের উপাদানগুলো, তাই না? বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা। এখন এই যে একটা পুকুরের বাস্তু সংস্থান যখন আমরা দেখব, সেম জিনিসটাই দেখব, অর্থাৎ ওই যে আমরা বাস্তুতন্ত্রের উপাদানকে ভাগ করেছি সেটাই কিন্তু একটা নর্মাল পুকুরের বাস্তু সংস্থান দেখা যায়। এখন কি কি দেখো, আমরা এখানে দেখতেছি একটা পুকুরের একটা অংশ যেখানে সানলাইট পাচ্ছে। সানলাইটের জন্য কি আছে, এই যে জৈব মানে তোমার উৎপাদকগুলো অর্থাৎ ছোট ছোট ঘাস, তারপরে ছোট ছোট লতা পাতা, এগুলো কি করতেছে, উৎপাদকের মাধ্যমে নিজেদের খাদ্যটা নিজে তৈরি করতেছে। যখনই নিজেরা তৈরি করতেছে, এখানে ম্যাক্রোফাইট উৎপাদকের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ম্যাক্রোফাইট আর ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে ছোট ছোট উদ্ভিদ যে প্লাঙ্কটনগুলো, যেগুলো হচ্ছে সাধারণত চলাফেরা করতে পারে, সেদেরকে ফাইটোপ্লাঙ্কটন বলে। আর একটা হচ্ছে জো প্লাঙ্কটন, যেটা হচ্ছে প্রাণীজ, ঠিক আছে। একটা ফাইটো আর একটা হচ্ছে জো। একটা জো প্লাঙ্কটন, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, যেটা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর ম্যাক্রোফাইট কোনো যেগুলো নর্মালি উদ্ভিদ, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাক্রোফাইট, ছোট ধরনের উদ্ভিদ। ম্যাক্রো মানে ছোট আর মাইক্রো হচ্ছে বড়। আচ্ছা, এই যে ফাইটোপ্লাঙ্কটন এবং ম্যাক্রোফাইটকে যারা বহন করতেছে, কারা বহন করতেছে? এই ফাইটোপ্লাঙ্কটন, এই ম্যাক্রোফাইটকে কারা বহন করতেছে? ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে, আর জো প্লাঙ্কটন। সেহেতু এদেরকে একেবারে আমরা তৃণভোজী বলতেছি, ঠিক আছে, প্রথম স্তরের খাদ্য। এবার এই তৃণভোজী বা প্রথম স্তরের খাদ্যকে আমরা হার্বিভোরাসও বলতে পারি, যেহেতু এরা সরাসরি কি উৎপাদকের জিনিসগুলো খাচ্ছে। এরপরে পুকুরে আরেকটা জিনিস থেকে থাকতে পারে, দ্বিতীয় স্তরের খাদ্য থাকবে। দ্বিতীয় স্তরের খাদ্য হচ্ছে ছোট মাছ। শুধু আমি একটা মাছ দিয়ে রেখেছি, এখন অনেক মাছ থাকতে পারে, ছোট মাছ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, বিভিন্ন রকম তোমার বিভিন্ন রকম পতঙ্গ থাকতে পারে। তারপর হচ্ছে রুই মাছ, কাতলা মাছের ছোট যে যখন থাকে, পোনা হিসেবে থাকে, ঠিক আছে, অর্থাৎ যখন খুবই ক্ষুদ্র হিসেবে থাকে তখন সেটা প্রথম স্তরের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এই দ্বিতীয় স্তরের খাদ্যের মধ্যে জলজ প্রাণী থাকে, জলজ পতঙ্গও থাকতে পারে, ব্যাঙ থাকে, ঠিক আছে, সাপ থাকে ইত্যাদি থাকে। এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। শুধু যে ছোট মাছ তা কিন্তু না। এবার তৃতীয় স্তরের খাদ্যের মধ্যে বড় ধরনের মাছ, তারপরে শোল, বোয়াল, ভেটকি ইত্যাদি মাছ, চিংড়ি মাছ ধরতে পারো। এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদ্য। মানুষও কিন্তু তৃতীয় স্তরের খাদ্যের মধ্যে পড়ে, কিন্তু এখানে কি মানুষেরই আছে না, একটা পুকুরের অংশ আমরা দেখছি। যেহেতু পুকুরের মধ্যে ব্যাঙ থাকে, সাপ থাকে, তার হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য ধরেছি। তৃতীয় স্তরে হচ্ছে বড় মাছ, সাপ ইত্যাদিও ধরতে পারি, কিছু কিছু জলজ পতঙ্গও ধরতে পারি, কিছু কিছু বড় বড় মাছ যেগুলো, সেগুলোকে আমরা তৃতীয় স্তরের খাদ্য ধরবো। এরপরে যেটা আসতেছে সর্বনিচে দেখো, কালার যে অংশটা, কালার অংশ আসছে বিয়োজক, ডিকম্পোজার।
এদের মৃত্যুবরণের ফলে উদ্ভিদ প্রাণী মৃত্যুবরণের ফলে কি করবে, এখানে এসে জমা হওয়ার পরে নতুন একটা সার বা নতুন একটা হিউমাস তৈরি করবে, সেটাই হচ্ছে ডিকম্পোজার। এখানে কি থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, ছত্রাক থাকবে, অ্যামিবা থাকবে, ইত্যাদি ধরনের বস্তু থাকবে। সেটা কি করবে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আবার কিন্তু উদ্ভিদ ওটাকে ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে একটা পুকুরের ছোট্ট বাস্তু সংস্থান। দেখো এই ডিকম্পোজ হওয়ার পরে আবার কিন্তু উদ্ভিদ ওটা গ্রহণ করতেছে কোনো না কোনো ভাবে, সার হিসেবে, তাই না? সার হিসেবে গ্রহণ করতেছে। কখন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের এখান থেকে প্রচুর পরিমাণে, বিয়োজন থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য তোমার প্রচুর পরিমাণে দরকার হয়, যেটা ওরা গ্রহণ করতেছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এই যে সার্কেলিংটা, ঠিক আছে, লাইট থেকে শুরু করে, উৎপাদক থেকে শুরু করে, মাইক্রোফাইট, ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, বিয়োজক, এইভাবে যে সার্কেলিং তৈরি হচ্ছে, এটাই হচ্ছে একটা পুকুরের ছোটখাটো একটা বাস্তু সংস্থান। এইটাই কিন্তু আমরা এই যে শর্টে আমরা লিখে ফেলেছি, যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো পড়েছি, সেম জিনিসটাই এখানে আছে। তোমাদের এটা মনে হতে পারে যে এটা একটা ডিফারেন্ট জিনিস, না। ওই জিনিসটা মুখস্থ করলে, ওই জিনিসটা ভালোভাবে যদি তোমরা আয়ত্ত করতে পারো, ওই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই একটা পুকুরের বাস্তু সংস্থান লেখাটা খুব ইজি। সেম জিনিস, জাস্ট একটা চিত্র দিয়ে এটা বোঝাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে সৃজনশীলের চিত্র দেওয়া থাকে, তোমাদের একটা এক্সপ্লেন করতে হয়, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা থাকে নর্মালি দেওয়া থাকে, সেটা এক্সপ্লেন তোমরা করতে পারো। আচ্ছা, তো মোটামুটি আজ এ পর্যন্তই থাকবে। একটা পুকুরের বাস্তু সংস্থান পর্যন্ত আমরা পড়লাম। আগামী দিন আমরা খাদ্য শৃঙ্খল, খাদ্য শিকল এগুলো পড়বো, ঠিক আছে। একদিনে সব পড়ে ফেললে কিন্তু মাথায় ধরবে না, এই জন্য অল্প অল্প করে পড়তে হবে। তো মোটামুটি আজ এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও একটু বেশি পড়ার চেষ্টা করব। আর আজকে যেটা পড়লাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অধিক সংখ্যক বা কোশ্চেন আসে। একটি আদর্শ পুকুরের বাস্তু সংস্থান বর্ণনা করা, বা একটা আদর্শ পুকুরের ইকোসিস্টেম বর্ণনা। ইকোসিস্টেম আর বাস্তু সংস্থান একই জিনিস, ঠিক আছে। ইকোসিস্টেম ইংলিশে বলে আর বাস্তু সংস্থান বাংলায় বলে। তো বাসায় একটু প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে।